ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি গ্রামারের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো তোমরা ট্যাগ কোয়েশ্চেন যদি সঠিকভাবে করতে পারো তাহলে এখান থেকে 5-এ 5ই পাবে। ভিডিওটি একটু বড় হতে পারে, তো কারণ ট্যাগ কোয়েশ্চেনের উপর অনেক শর্টকাট এবং অনেকগুলো রুলস আমি এখানে মূলত দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো ফার্স্টে বলা হচ্ছে হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেন কি? তো বলা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে জুড়ে দেওয়া। কোনো বাক্যের শেষে বক্তার বক্তব্য সমর্থন করতে যে এক্সপ্রেশন বা ভাব ব্যবহৃত হয় তাই ট্যাগ কোয়েশ্চেন, যা বাক্যের শেষে বসানো হয় বা জুড়ে দেওয়া হয়। তো একটু পরে আমি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। তো ট্যাগ কোয়েশ্চেন মূলত হচ্ছে দুই ধরনের হয়, একটি হচ্ছে নেগেটিভ ট্যাগ এবং আরেকটি হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ। তো নেগেটিভ ট্যাগ বলতে কি এবং অ্যাফার্মেটিভ ট্যাগ বলতে কি বোঝায়, তো এটি আমি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করব। তো তার আগে দেখো যে বলা হচ্ছে ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট বয়। তো এইটি হচ্ছে মূলত তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, তো ট্যাগের ভাষায় বা ট্যাগ কোশ্চেনের ভাষায় এই সেন্টেন্সটিকে বলা হবে স্টেটমেন্ট। কি বলা হবে? স্টেটমেন্ট বা সেন্টেন্স। এবং ইউ আর নট অ্যান ইন্টেলিজেন্ট, তো ট্যাগের ভাষায় এটিকেও বলা হবে স্টেটমেন্ট বা সেন্টেন্স। তাহলে পার্থক্য হচ্ছে এই সেন্টেন্সটিকে বলা হবে অ্যাফার্মেটিভ এবং এই যে নেগেটিভ যুক্ত সেন্টেন্সটিকে বলা হবে নেগেটিভ সেন্টেন্স। ওকে, তো তাহলে চলো এবার উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম ভাবে থাকবে ইউ আর ইন্টেলিজেন্ট, অর্থাৎ এই অংশটুকু থাকবে এবং এইখান থেকে এই যে ফিল ইন দ্য গ্যাপ, তো এই অংশটুকু মূলত তোমাদেরকে কমপ্লিট করতে হবে। মনে রাখতে হবে যদি স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে নেগেটিভ, আর স্টেটমেন্ট বা সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। দেখো এখানে বলা হচ্ছে ইউ আর ইন্টেলিজেন্ট, তো এই সেন্টেন্সটি ছিল মূলত অ্যাফার্মেটিভে, তো পরবর্তীতে এর ট্যাগ হয়েছে নেগেটিভ, যে আরন্ট ইউ দিয়ে করছি আমরা। তাহলে এটি মূলত হচ্ছে ট্যাগ কোশ্চেনের নিয়ম, যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এর ট্যাগ হয়ে যাবে নেগেটিভ। পরবর্তীতে আরো একটি উদাহরণ দেখো, ইউ আর নট ইন্টেলিজেন্ট, তো এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ, তাহলে পরবর্তীতে ট্যাগ করা হয়েছে অ্যাফার্মেটিভ দিয়ে। ইউ আর নট ইন্টেলিজেন্ট উত্তর হবে আর ইউ। তো তার মানে এখান থেকে আরো একটি বিষয় প্রমাণিত যে নোট 1-এ বলা হচ্ছে স্টেটমেন্ট বা সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে নেগেটিভ, সেন্টেন্স বা স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, হ্যাঁ এই যে নেগেটিভ, তাহলে এর ট্যাগ হয়ে যাবে অ্যাফার্মেটিভ। হ্যাঁ এই যে অ্যাফার্মেটিভ। ওকে, তো এইভাবে মূলত আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি। তো এবার চলো ট্যাগ কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় জেনে নেই, যেটি না জানলে আমরা ট্যাগ কোশ্চেন সঠিকভাবে করতে পারবো না। সো ট্যাগ কোশ্চেন ভালোভাবে বুঝতে হলে টেন্সের অক্সিলারি ভার্ব প্লাস নেগেটিভ ফর্মগুলো কন্ট্রোলে রাখতে হবে। তো এই হচ্ছে মূলত তোমাদের টেন্সের বিষয়, এবং এই সাইডে এই যে অক্সিলারি ভার্বগুলো আছে যাকে আমরা হেল্পিং ভার্ব বলি, তো এই হেল্পিং ভার্বের নেগেটিভ রূপগুলো মূলত আমাদের জাস্ট জেনে রাখতে হবে। তো সেটি কিভাবে? কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব এম হয় তো ট্যাগের ক্ষেত্রে এটিকে আমরা ব্যবহার করব ain't। কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব ইজ হয় তাহলে সেক্ষেত্রে ট্যাগে ব্যবহার করব isn't, এবং কোন সেন্টেন্সে যদি আর আসে তাহলে এর নেগেটিভ হয়ে যাবে aren't। অনুরূপভাবে ডু থাকলে তার নেগেটিভ হয়ে যাবে don't, ডাজ থাকলে তার নেগেটিভ হয়ে যাবে doesn't। এইভাবে হ্যাভ থাকলে তার নেগেটিভ হয়ে যাবে haven't, হ্যাজ থাকলে তার নেগেটিভ হবে hasn't, ক্যান থাকলে তার নেগেটিভ হবে cannot, ডিড থাকলে তার নেগেটিভ হবে did not। তো এই কয়েকটি ভার্ব হচ্ছে মূলত প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করতে ব্যবহৃত হবে। তো অনুরূপভাবে এই প্রেজেন্ট টেন্সের নেগেটিভ হবে এই কয়েকটি, এবং এই ডিড থেকে শুরু করে হ্যাড পর্যন্ত এই সব কয়টি হবে পাস্ট টেন্সকে নির্দেশ করতে, এবং এদের ট্যাগ হবে
ডিড থেকে ডিডেন্ট থেকে হ্যাডেন্ট পর্যন্ত। ওকে, তোমরা জাস্ট একটু দেখে নেবে। তো এর পরবর্তীতে ফিউচার টেন্সে শ্যাল বা উইল থাকলে এটার নেগেটিভ বা ট্যাগের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে শ্যান্ট বা ওন্ট। এরপরে মডেল ভার্বের কিছু নিয়ম আসবে এখানে। তো মডেল ভার্ব অনেক ধরনের মডেল ভার্ব থাকবে, যে বিশেষ করে মে, অট টু, হ্যাভ টু, মাস্ট, শুড ইত্যাদি। তো এদের জন্য আমরা ব্যবহার করব মাস্টেন্ট, অটেন্ট, ডন্ট বা মাসেন্ট। ওকে, তো এই জাতীয় মডেল ভার্বের পরে আমরা জাস্ট নট যুক্ত করে দিলে হয়ে যাবে। তো তাহলে চলো এবার আমরা এই ট্যাগ কোশ্চেন করার নিয়মগুলো দেখি। সো ট্যাগ কোশ্চেন তৈরি করার রুলস বা নিয়মের মধ্যে প্রথম যে রুলটি আমরা দেখব সেটি হচ্ছে স্টেটমেন্ট বা সেন্টেন্স অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে তার ট্যাগ হবে নেগেটিভ, আর সেন্টেন্স বা স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। শি হ্যাজ আ ক্যাট, এটি হচ্ছে কি অবশ্যই অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে এর ট্যাগ হয়ে যাবে নেগেটিভ। তাহলে আমাদের শুরুতে নিয়ম অনুযায়ী এই যে ভার্ব থাকবে মেইন ভার্ব হ্যাজ, তাহলে আমরা নিব হচ্ছে হ্যাজ, এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় বা স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হয় এর পরবর্তীতে আমাদের এই ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। তাহলে হয়ে গেল হ্যাজন্ট, এবং এর পরবর্তীতে সাবজেক্টটা আমরা এইখানে নিয়ে নেব। তাহলে উত্তর হবে হ্যাজন্ট শি, এবং এর পরবর্তীতে অবশ্যই একটি কোশ্চেন মার্ক দিতে হবে। এর পরবর্তীতে বলা হচ্ছে যদি স্টেটমেন্ট নেগেটিভ হয়, হ্যাঁ এই যে শি হ্যাজ নট আ ক্যাট, তো স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ, তাহলে ট্যাগ হয়ে যাবে হ্যাজ, আমরা নিব হ্যাঁ এই যে হ্যাজ নিলাম, যেহেতু স্টেটমেন্টটি নেগেটিভ ছিল এই যে নট আছে, এই জন্য আমরা পরবর্তীতে ট্যাগের ক্ষেত্রে আমরা নট ব্যবহার করব না, তো এই জন্য আমরা সরাসরি সাবজেক্টটি শি বসিয়ে দিলাম। ওকে, তো এইটি মূলত হচ্ছে ট্যাগের নিয়ম। ডান পাশে এখানে শর্টকাট দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এর পরবর্তীতে রুল দিয়ে বলা হচ্ছে ইনফিনিটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব দ্বারা বাক্য শুরু হলে তাদের ট্যাগের ক্ষেত্রে আমরা উইল ইউ বা পয়েন্ট ইউ ব্যবহার করব। তো বলা হচ্ছে রিড দ্য নভেল, যেহেতু ইনফিনিটিভ সেন্টেন্স, সো আমরা এটাকে আমরা উইল ইউ দিয়েও পড়তে পারি অথবা ওয়ান্ট ইউ দিয়েও পড়তে পারি। সো মনে রাখতে হবে ওয়ান্ট ইউ হচ্ছে বেস্ট, কেন ব্রিটিশ গ্রামার কনসেপ্ট অনুযায়ী ওয়ান্ট ইউ ব্যবহার করা হয়, আর আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী উইল ইউ ব্যবহার করা হয়। আরেকটি উদাহরণ দেখো, বলা হচ্ছে হেল্প মাই ফাদার, তো এটির উত্তর আমরা যেভাবে করব উইল ইউ বা ওয়ান্ট ইউ। তো রুল 2 দেখলাম আমরা সরাসরি ইমপারেটিভ সেন্টেন্সের সেক্ষেত্রে অবজেক্ট কিন্তু ছিল ইউ ব্যতীত, আর রুল 3 বলা হচ্ছে যে ইমপারেটিভ সেন্টেন্স তবে এক্ষেত্রে অবজেক্ট থাকবে ইউ। তো এইভাবে যদি বাক্য শুরু হয় তাহলে তাদের ট্যাগ হয়ে যাবে ডোন্ট আই বা ডোন্ট উই, থ্যাংক ইউ। হ্যাঁ এই যে থ্যাংক হচ্ছে কি ভার্ব ইমপারেটিভ সেন্টেন্স, এবং এর পরবর্তীতে সাবজেক্ট আছে কি ইউ। তাহলে এইভাবে থ্যাংক প্লাস ইউ দ্বারা যদি বাক্য বা ইমপারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তাদের ট্যাগের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডোন্ট আই অথবা ডোন্ট উই, তোমরা চাইলে যে কোনো একটি ব্যবহার করলে হবে। তো এর কারণ হচ্ছে মানে ডোন্ট আই বা ডোন্ট ইউ উই ব্যবহার করার কারণ হচ্ছে এটি মূলত ইম্পারেটিভ সেন্টেন্স মনে হলেও এটি ইম্পারেটিভ সেন্টেন্স না, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার কারণ হচ্ছে এর শুরুতে অর্থাৎ থ্যাংকের পূর্বে সাবজেক্ট আই অথবা উই লুকানো আছে, তো এই জন্যই হচ্ছে বেসিক্যালি পরবর্তীতে ডোন্ট আই অথবা ডোন্ট উই ব্যবহার করা হয়েছে। তো এর পরবর্তী আরেকটি উদাহরণ হচ্ছে উইশ ইউ হ্যাপি, তো এখানেও উইশ হচ্ছে ভার্ব এবং এর পরবর্তীতে ইউ আছে, তাহলে ভার্ব প্লাস ইউ, এই জন্য এটার ট্যাগ হয়ে যাবে ডোন্ট আই ডোন্ট উই। তো এই পজিশনে যদি ইউ না থেকে অন্যান্য সাবজেক্ট থাকে তাহলে আমরা রুল 2 অনুযায়ী করব। সো এরপর রুল 4 বলা হচ্ছে ডু নট বা নেভার প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স হলে তাদের ট্যাগ হয়ে যাবে উইল ইউ। যেমন দেখো ডু নট টেল আ লাই, তো টেল আ লাই ইম্পারেটিভ সেন্টেন্স এবং এর পূর্বে ডু নট বা ডোন্ট ব্যবহার করা হয়েছে, তাহলে ডো নট অথবা নেভার থাকলে এর পরবর্তীতে আমরা ট্যাগের ক্ষেত্রে ব্যবহার করব উইল ইউ। কারণ হচ্ছে নট মানেই তো পরবর্তীতে আর নট আনতে হয় না, এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সটিকে আমরা উইল ব্যবহার করি,
এবং পরবর্তীতে সাবজেক্ট ইউ থাকায় পরবর্তীতে আমরা এই সাবজেক্টটা ইউ ব্যবহার করলাম, এই জন্য সবটুকু হয়ে যাবে উইল ইউ। এবার বলা হচ্ছে নেভার হেট দ্য পোর। তো মনে রাখতে হবে ডু নট এর অর্থ নেভার এর অর্থ সেম, তাহলে নেভার মানেও এখানে নট বা নেগেটিভ অর্থ থাকবে, তো এই জন্য বলা হচ্ছে উইল ইউ আমরা ব্যবহার করব। তো আরেকটি উদাহরণ দেখো, বলা হচ্ছে ডু নট লাভ অ্যাট দ্য পোর, তো এখানেও হবে উইল ইউ। তো রুল 5 এ বলা হচ্ছে প্লিজ বা কাইন্ডলি প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে প্লিজ বা কাইন্ডলি থাকলে তাদের ট্যাগ করতে হবে ক্যান ইউ বা উইল ইউ। প্লিজ হেল্প দ্য পোর, তো গরিবদের সাহায্য করো, তো এর পূর্বে কি আছে? প্লিজ আছে, তাহলে এর ট্যাগও হয়ে যাবে ক্যান ইউ অথবা উইল ইউ, তোমরা এখান থেকে যে কোনো একটি ব্যবহার করলেই হবে। সো রুল 6 বলা হচ্ছে লেট আস বা লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তাদের ট্যাগ হবে শ্যাল উই। তাহলে দেখো এই লেট আস বলো আর লেটের পরে অ্যাপোস্ট্রফি এস বলো, দুটোর অর্থই হবে মূলত আস, তো এটি হবে সংক্ষিপ্ত আর এটারই পুনরূপ হবে আস। লেটস গো টু স্টাডি ট্যুর, তো চলো স্টাডি ট্যুরে যাই, তাহলে এইখানে লেটস আছে এবং এই লেট দ্বারা মতো প্রস্তাব বোঝাচ্ছে, তাহলে এটার ট্যাগ হয়ে যাবে শ্যাল উই। আরেকটু উদাহরণ দেখো, লেট আস স্পেন্ড আ গুড টাইম, তো এখানেও লেট আস আছে, তাহলে এটার ট্যাগ হয়ে যাবে শ্যাল উই। জাস্ট মনে রাখবে যে লেট আস বা লেটস থাকলে এর পরবর্তীতে ট্যাগ হয়ে যাবে শ্যাল উই। রুল 7 বলা হচ্ছে লেটের পরে যদি অবজেক্ট থাকে, দেখো এইখানে কিন্তু লেটের পরে সরাসরি অবজেক্ট আছে, তবে এটা হচ্ছে আস, কিন্তু লেটের পরে যদি অবজেক্ট আস না থেকে অন্যান্য অবজেক্ট থাকে, যেমন মি থাকতে পারে, হিম, হার, দেম, অ্যানি, নেম, মানে যে কোনো নাম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ট্যাগের ব্যবহার করব উইল ইউ বা ওয়ান্ট ইউ, অর্থাৎ রুল 2 এর অনুসারে। যেমন দেখো লেট মি গো দেয়ার, তো তাহলে এইখানে এই যে লেট ভার্ব এরপরে মি আছে সরাসরি, তাই না? অথচ দেখো রুল 6 বলা হচ্ছিল লেটের পরে কি ছিল? আস ছিল, আস, লেট আস, আর এখানে বলা হচ্ছে লেটের পরে আছে হলো মি, অর্থাৎ অন্যান্য অবজেক্ট, মানে আস বাদ দিয়ে অন্যান্য অবজেক্ট। তো এই নিয়মে যদি থাকে তাহলে আমরা সরাসরি ট্যাগের ক্ষেত্রে উইল ইউ বা ওয়ান্ট ইউ ব্যবহার করব, তাহলে এখানে সঠিক ট্যাগ হয়ে যাবে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ, যে কোনো একটি ব্যবহার করলে হবে। তো পরবর্তী উদাহরণ হচ্ছে লেট হিম সিট বিসাইড মি, তো এখানেও লেটের পরে অবজেক্ট হিসেবে হিম আছে, তাহলে এটি ট্যাগ হয়ে যাবে উইল ইউ বা ওয়ান্ট ইউ। সো রুল 8 বলা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, যেমন এভরিবডি, সামবডি, নোবডি, নোবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান বা নান, এই জাতীয় প্রোনাউনগুলোকে বলা হবে ইনডিফিনিট প্রোনাউন। তো এই ইনডিফিনিট প্রোনাউন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলে পরবর্তীতে ট্যাগের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দেই, এবং এরপর টেন্স অনুসারে মূলত আমরা ভার্ব ব্যবহার করব। যেমন দেখো somebody wants to be happy in life, তো এখানে এভরিবডি আছে কি ইনডিফিনিট প্রোনাউন মানে সাবজেক্ট হিসেবে, তো এর পরবর্তীতে ভার্ব আছে কি ওয়ান্টস, তাহলে এটি ট্যাগ হয়ে যাবে এই এভরিবডি থাকলে আমরা সাবজেক্ট হিসেবে নিব দেই, হ্যাঁ দেই, এবং এটি যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তো এই জন্য এটাকে আমাদের পরবর্তীতে ডু নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে দের সাথে ডু যায়, দের সাথে যাবে ডু এবং এটাকে নেগেটিভ করার জন্য আমাদের নট যুক্ত করতে হবে, তাহলে উত্তর হবে ডোন্ট দেই। এবার বলা হচ্ছে সামওয়ান হেল্পস মি, তো এই ক্ষেত্রে সামওয়ান হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন মানে সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে এর পরবর্তীতে আমরা নিব দেই, এবং এটি যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, সো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হওয়ায় পরবর্তীতে আমরা নেগেটিভ করে দেব ডোন্ট, তো উত্তর হবে ডোন্ট দেই। এবার বলা হচ্ছে নান ক্যান বিলিভ আ লায়ার, নান এটিও কিন্তু ইনডিফিনিট প্রোনাউন, ওকে, তো এটির জন্য আমরা কি নিব দে নিব, হ্যাঁ দে নিলাম, এবং এই যে মডেল ভার্ব ক্যান, এই মডেল ভার্বটি আমরা বসালাম। এখন প্রশ্ন হচ্ছে যে এটি কোন ধরনের স্টেটমেন্ট, এটি কি নেগেটিভ স্টেটমেন্ট নাকি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট? তো মনে রাখতে হবে এই নান মূলত তৈরি হয়েছে এই নো ওয়ান থেকে, তার মানে এই নানের মধ্যে একটি নেগেটিভ ভাব লুকানো আছে,
দ্যাটস ওয়াই পরবর্তীতে আমরা আর ক্যান্ট বা ক্যানট করতে পারি না। এই জন্য সঠিক উত্তর হবে ক্যান দে। অনুরূপে বলা হচ্ছে নোবডি ওয়াজ দেয়ার। তো এখানে নোবডি বাক্যের সাবজেক্ট, এই জন্য পরবর্তীতে নিব দে, এবং এই নোবডি থাকার জন্য একটি নেগেটিভ অর্থ দিচ্ছে। তো এই জন্য পরবর্তীতে আমরা সরাসরি ওয়াজটা ব্যবহার করব, মানে নট যুক্ত করব না। ইনডিফিনিট প্রোনাউন্স অর্থাৎ যে নাথিং, এনিথিং, সামথিং অর্থাৎ আইএনজি যুক্ত যে ইনডিফিনিট প্রোনাউন গুলো আছে, তো সেই ইনডিফিনিট প্রোনাউন গুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে তাদের ট্যাগ হয়ে যাবে ইট। একটু আগে দেখলাম যে এই ক্যাটাগরি ইনডিফিনিট প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসলে তাদের প্রোনাউন হবে দে, আর এখন দেখলাম যে আইএনজি যুক্ত প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসলে তাদের প্রোনাউন হবে ইট, এবং টেন্স অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে। নাথিং ইজ পসিবল, এখানে নাথিং হচ্ছে সাবজেক্ট, তাহলে এর জন্য প্রোনাউন ব্যবহার করব ইট, এবং এইখানে নাথিং এর মধ্যে মূলত একটা নেগেটিভ অর্থ লুকানো আছে, যার জন্য পরবর্তীতে এই ইজ এর সাথে আমরা নট যুক্ত করতে পারি না। এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে ইজ ইট। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপরে 2 নম্বর উদাহরণ হচ্ছে এনিথিং ইজ অ্যাকসেপ্টেড। এনিথিং বাক্যের সাবজেক্ট, প্রোনাউন নিব ইট, এবং দেখো এখানে এই এনিথিং বলতে এর মধ্যে কোনো কিন্তু নেগেটিভ অর্থ নাই, যার জন্য এই অক্সিলারি ভার্ব ইজ এর সাথে আমরা নট যুক্ত করে দিয়েছি। তো অনুরূপভাবে এই উদাহরণগুলো তোমরা একটু দেখবে। এরপরে 10 নম্বর নিয়মটি দেখি। 10 নম্বর নিয়মটি হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মডেল ভার্ব প্লাস সেন্টেন্স। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি মডেল ভার্ব থাকে তাহলে ট্যাগে সেই মডেল ভার্বটি ব্যবহার করব, এবং এর পরবর্তীতে টেন্স অনুসারে, মানে যদি নট থাকে তাহলে নট দিব না, আর নট না থাকলে আমরা নট ব্যবহার করব, এবং এর পরবর্তীতে সাবজেক্ট ব্যবহার করব। শি ক্যান সলভ দ্য প্রবলেম। তো সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা মডেল ভার্ব ক্যানটাকে আগে নিয়ে নিব, ক্যান, ওকে ক্যান, এবং এর পরবর্তীতে এটি যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ছিল এজন্য আমরা এই ক্যানটাকে নেগেটিভ করে দেব, মানে ক্যান্ট করে দিলাম, ক্যান থেকে ক্যান্ট, এবং এর পরবর্তীতে এই যে সাবজেক্ট সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এর পরবর্তীতে বলা আছে হি হ্যাজ টু ওয়ার্ক ফর ডেভেলপিং। এখানেও হ্যাজ টু হচ্ছে মডেল ভার্ব, তাহলে আমরা এই হ্যাজ টু পরিবর্তে নিব হচ্ছে হ্যাজ, এবং এটা যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ছিল তো এর জন্য আমরা নেগেটিভ করে দিলাম হ্যাজেন্ট, এবং সাবজেক্ট ইউ, হ্যাঁ, এই যে পরবর্তীতে ইউ বসে গেল। এবার দেখো রহিম কুড ডু দ্য টাস্ক। তো এইখানে কুড হচ্ছে কি মডেল ভার্ব, এবং এর পরবর্তীতে ডু হচ্ছে মেইন ভার্ব। তাহলে অনুরূপভাবে কুডটাকে আমরা নিয়ে নিব, এই যে কুডটাকে নিয়ে নিলাম, যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ছিল তাহলে এর জন্য আমরা আমাদের ট্যাগ হয়ে যাবে নেগেটিভ, হ্যাঁ, এই যে কুডের সাথে কুডেন্ট হয়ে গেল নেগেটিভ, এবং এই যে রহিম হচ্ছে সাবজেক্ট। তো মনে রাখতে হবে ট্যাগের ক্ষেত্রে নাউনটাকে আমরা প্রোনাউন বানাবো, তাহলে রহিমের প্রোনাউন হবে হি, এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে কুডেন্ট হি। তো অনুরূপভাবে উদাহরণগুলো তোমরা একটু জাস্ট দেখে নেবে যে শি নিডস আ পেন। দেখো এই ক্ষেত্রে নিডটা কিন্তু আর মডেল ভার্ব নয়, এই ক্ষেত্রে নিডটা হচ্ছে মেইন ভার্ব। কেন? কারণ এই যে ক্যান ছিল, ক্যানের পরে আরো একটি কিন্তু ভার্ব ছিল, তো এইখানে নিডের পরে সরাসরি একটি নাউন ফ্রেজ আছে, তো এই জন্য নিড হচ্ছে এখানে মেইন ভার্ব। এই যে সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা নিডটাকে এখানে মেইন ভার্ব ভাবলাম, এবং এর যুক্ত থাকা এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, এই জন্য আমাদের ডাজ ব্যবহার করতে হবে, এবং এটি যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট এই জন্য পরবর্তীতে নেগেটিভ করতে হবে, ডাজের সাথে ডাজেন্ট, এর পরবর্তীতে সাবজেক্টটাকে আমরা এখানে ব্যবহার করলাম। এর পরবর্তীতে আরেকটা উদাহরণ হচ্ছে she needs to say something। এইখানেও need হচ্ছে মেইন ভার্ব, এবং to say হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। অনুরূপভাবে এখানে needs এর জন্য আমরা ব্যবহার করব doesn't, এবং সাবজেক্ট she, হ্যাঁ, এই যে she। তো শর্টকাটগুলো ডান সাইডে দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু দেখে নেবে। তো এর পরবর্তীতে আরেকটি উদাহরণ বলা হচ্ছে she need walk in the morning। তো এইখানে নিডটা হয়ে যাবে মডেল ভার্ব, কেননা এর পরবর্তীতে ওয়াক হচ্ছে মেইন ভার্ব। তো নিয়ম অনুযায়ী মডেল ভার্বটাকে আমরা নিয়ে নিব, এই যে নিড, এবং এটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এই জন্য এটাকে নেগেটিভ করার জন্য আমরা নট ব্যবহার করলাম, এই যে নিডের সাথে নট, এবং সাবজেক্ট হচ্ছে শি, এই যে শিটাকে আমরা এখানে বসিয়ে দিলাম।
তো একটি ব্যতিক্রম নিয়ম হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি ইউজ টু থাকে, যদিও ইউজ টু হচ্ছে মডেল ভার্ব, তো এই ইউজ টু যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আর ইউজ টু ব্যবহার করতে পারবো না। কারণ হচ্ছে এই ইউজ টু দ্বারা অতীতে অনিয়মিত হয়ে যাওয়া কোনো কাজকে বোঝায়, মানে অতীতকালে অনিয়মিত কোনো অভ্যাসকে বোঝায়। যেমন রিতা ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, অর্থাৎ রিতা সকালে হাঁটতো। তো এই জাতীয় সেন্টেন্সকে ট্যাগ করতে হলে আমাদের এই ইউজ টু পরিবর্তে ডিড ব্যবহার করতে হবে, এবং সেন্টেন্সটি যেহেতু স্টেটমেন্ট যেহেতু অ্যাফার্মেটিভ, সো এই জন্য ট্যাগ হয়ে যাবে নেগেটিভ, এবং সাবজেক্ট ছিল রিতা, তো নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করব শি। তো অনুরূপভাবে এটিও এখানে ইউজ টুর পরিবর্তে আমরা ব্যবহার করব ডিড, এবং অ্যাফার্মেটিভ থাকায় ট্যাগ হয়ে গেল নেগেটিভ এবং সাবজেক্ট দিয়ে চলে আসলো। তো পরবর্তী রুলে বলা হচ্ছে রুল 11, এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব ব্যতীত, মানে এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকবে না। তো এই জাতীয় সেন্টেন্সকে ট্যাগ করতে আমরা ব্যবহার করব ইজন্ট ইট। যেমন দেখো হাউ ফানি, তো এইটার মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব কিছুই নেই, জাস্ট একটা ফ্রেজ, হাউ হোয়াট একটি ফ্রেজ। তো এই জাতীয় সেন্টেন্সকে ট্যাগ করার জন্য, মানে ট্যাগ কোশ্চেন করার জন্য আমরা যেটি করব, সরাসরি আমরা এখানে ইজন্ট ইট ব্যবহার করে দিলেই উত্তরটি হয়ে যাবে। তো এর পরবর্তীতে আরো 3টি উদাহরণ দেখো, এইখানে মূলত সাবজেক্ট ভার্ব আছে। তো এইগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই ধরনের সেন্টেন্স গুলোকে ট্যাগ করার জন্য তোমরা যেটি করবে, এখানে এই যে সাবজেক্ট ইট এবং ইট হচ্ছে এখানে ভার্ব, সো আমরা ইসটাকে আগে নিয়ে নিব, এই যে ইসটাকে নিলাম, এবং এটি যেহেতু অ্যাফার্মেটিভ ছিল দ্যাটস আমরা পরবর্তীতে এটাকে নেগেটিভ করলাম ইজেন্ট, এবং ইট হচ্ছে সাবজেক্ট, এজন্য পরবর্তীতে ইটটা বসিয়ে দিলাম। তো অনুরূপভাবে এটিও ইট হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে মেইন ভার্ব, দ্যাটস আমরা ওয়াজ নিলাম, এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ায় তো নেগেটিভ করে দিলাম ওয়াজেন্ট, এবং ইটটাকে বসিয়ে দিলাম এখানে। তো এর পরবর্তীতে আরেকটি উদাহরণ বলা হচ্ছে হাউ গ্যালোরাস দ্য গার্ল শি ইজ। তো এখানে শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তো ইজটাকে নিলাম, এটি যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ছিল দ্যাটস এখানে আমরা ইজের সাথে নট যুক্ত করে ইজেন্ট করে দিলাম। এর পরবর্তীতে সাবজেক্ট শিটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, সো রুল 12তে বলা হচ্ছে ক্লজ, ফ্রেজ বা ভার্বাল নাউন, অর্থাৎ ভার্বাল নাউন বলতে ভার্ব থেকে যে নাউন উৎপত্তি হয়, মানে ভার্বের সাথে আইন যুক্ত করে যে নাউন হয়, তো তাকে বলা হয় ভার্বাল নাউন। তো এই জাতীয় সেন্টেন্স যদি থাকে তাদের ক্ষেত্রে ট্যাগে হয়ে যাবে ইট, এবং টেন্স অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব। সুইমিং ইন দ্য রিভার ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ। তো এই সেন্টেন্সে দেখো সুইমিং আছে না, তো সুইমিং এর উৎপত্তির মতো এই যে সুইম এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে সুইমিং, তো এই সবটুকু হচ্ছে মূলত ফ্রেজ। সো এখানে ভার্ব হচ্ছে মূলত ইজ, এবং এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো, তাহলে এখানে সঠিক উত্তর হবে ইজ। ওকে, আমি ইজটাকে নিয়ে নেই, এবং সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ ছিল, মানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এজন্য আমরা এটা নেগেটিভ করে দেব ইজন্ট। সো এর পরবর্তীতে আমরা এই সবটুকুকে সাবজেক্ট ধরে এর পরবর্তীতে আমরা ব্যবহার করে দেব ইট, সঠিক উত্তর হয়ে যাবে ইজন্ট ইট। ওকে, তো এর পরবর্তীতে বলা হচ্ছে হোয়াট ইউ সে ইজ নন ট্রু ওয়ান। এইখানে হোয়াট দ্বারা যুক্ত হয়ে হোয়াট ইউ সে এইটি হচ্ছে মূলত একটি ফ্রেজ, যাকে আমরা অন্য কথা ক্লোজ বলতে পারি। তো এইটি হচ্ছে বাক্যের সাবজেক্ট, তো এই ক্ষেত্রে আমরা ইজটাকে আগে নিয়ে আসবো এখানে, এবং এর পরবর্তীতে এই সাবজেক্টটাকে আমরা ইটে পরিণত করবো, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইজন্ট ইট। সো এর পরবর্তীতে বলা হচ্ছে টু স্পিক উইথ দ্য ফরেনার্স হেল্পস ইউ টু নো দেম। তো এই সেন্টেন্সে টু স্পিক উইথ দ্য ফরেনার্স সবটুকু বাক্যের সাবজেক্ট, যেটিকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি। তো এর পরবর্তীতে দেখো ভার্ব আছে কি হেল্প, এবং হেল্পের সাথে এ যুক্ত আছে, তাহলে এখানে সঠিক উত্তর আমরা নিতে পারি প্রেজেন্ট ইনডিফিনিটিভ ভেবে ডাজ, এবং ডাজের নেগেটিভ হয়ে যায় ডাজেন্ট, এবং এর পরবর্তী সবটুকুর জন্য ইট। চলো পরবর্তী রুলটি দেখি। সো রুল 13তে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস দা, অর্থাৎ দা এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে, তাহলে তার ট্যাগটি কিভাবে হবে। তো সেক্ষেত্রে দেখো ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে পুর, রিচ, ব্রেভ, ওয়াইজ, এটসেট্রা। এই জাতীয় অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা থাকে তাহলে তাদের ট্যাগে আমরা নিয়ে আসবো হচ্ছে দে। তো কারণটি চলো জেনে নেই। বলা হচ্ছে দ্য পুর আর অলওয়েজ মিজারেবল পিপল ইন বাংলাদেশ। এইখানে দেখো পুর হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পূর্বে দা থাকায় এই সবটুকুর নাম হয়ে গেল প্লুরাল কমন নাউন, এবং এর পরবর্তী ভার্বটি হয়ে গেল কি
তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন। তো এই জাতীয় সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা ভার্ব নেব আগে, এই যে আর, এবং সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ ছিল দ্যাটস ওয়াই আমরা এর পরবর্তীতে নটটি যুক্ত করে দিলাম, আরন্ট। এবং দা পুর দ্বারা মূলত বোঝানো হচ্ছে প্লুরাল অর্থে যে গরিবরা মানে ধনীরা, এরকম অর্থ প্রকাশের জন্য অনেকগুলো বোঝানোর জন্য প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে হয়। তো অনুরূপভাবে দেখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এই ক্ষেত্রে রিচ এর পূর্বে দা ইকুয়াল টু প্লুরাল কমন নাউন এবং এর পরবর্তীতে ভার্ব আর, তাহলে এটি সঠিক ট্যাগ হয়ে যাবে আর। এবং সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট এই জন্য আমরা আর নটটি নিতে পারবো না এবং দ্য রিচটিকে আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আর দে। তো একটি এক্সেপশন বা ব্যতিক্রম নিয়ম হচ্ছে, এই যে রিচ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এর পূর্বে দা থাকলে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে, এই ম্যান হচ্ছে একটা নাউন, তাহলে এটি দ্বারা আবার সিঙ্গুলার কমন নাউন হয়ে যাবে। এই ক্ষেত্রে ভার্ব তখন হবে ইজ। এই ক্ষেত্রে ভার্বকে আমরা নিয়ে নেব ইজ, এই যে ইজ, এবং এটি যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট দ্যাটস আমরা ইজ এর সাথে নেগেটিভ করতে পারবো না। তো এটি যেহেতু সিঙ্গুলার কমন নাউন দ্যাটস ওয়াই আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব সাবজেক্ট হি। সঠিক ট্যাগ হবে ইজ হি। এর পরবর্তী দেখো 14 নম্বর রুলে বলা হচ্ছে কমন জেন্ডার বাক্যের সাবজেক্ট হলে। এবার প্রশ্ন হচ্ছে কমন জেন্ডার কি? তো মনে রাখতে হবে যে জেন্ডার দ্বারা পুরুষ মহিলা কোনোটি বোঝা যায় না, সেটি হচ্ছে মূলত কমন জেন্ডার। তো এই জাতীয় সেন্টেন্সের ট্যাগ হয়ে যাবে হি। যেমন দেখো বলা হচ্ছে আর টিচার, তো এইখানে টিচার হচ্ছে কমন। তো এই টিচার বলতে তুমি বুঝবে না যে এটি কি ছেলে শিক্ষক নাকি মেয়ে শিক্ষক। তো এই জাতীয় সেন্টেন্সকে ট্যাগে পরিণত করার জন্য তুমি যেটি করবে সরাসরি ভার্ব ব্যবহার করবে। হ্যাঁ, এই যে ভার্ব ব্যবহার করলাম, এর পরবর্তীতে এটি যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ছিল দ্যাটস ওয়াই আমরা এখানে ট্যাগে করে দেবো কি নেগেটিভ, মানে ইজের সাথে ইজেন্ট। এর পরবর্তীতে এই যে টিচার হচ্ছে কি সাবজেক্ট, এই জন্য এর প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব হি। এখানে সি দিলে সেন্টেন্সটি হবে না। স্টুডেন্ট ক্যান রিচ হিজ গোল বাই হার্ড ওয়ার্কিং। তো অনুরূপভাবে স্টুডেন্ট কমন জেন্ডার, এই পরবর্তীতে ক্যান হচ্ছে একমাত্র মডেল ভার্ব। তো মডেল ভার্বটা আমরা বসিয়ে দিলাম ক্যান, এবং সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট দ্যাটস ওয়াই আমরা এখানে ক্যানের সাথে নট যুক্ত করে দিলাম এবং স্টুডেন্টের জন্য আমরা নিলাম কি। ওকে, অনেক সময় এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় থাকে। অনুরূপভাবে দেখো ম্যান ইজ মর্টাল, তো এই ম্যানটা হচ্ছে কমন জেন্ডার, সো ভার্ব হবে ইজ এবং অ্যাফার্মেটিভ থাকায় এর সাথে আমরা করে দিলাম নেগেটিভ এবং এই ম্যানের জন্য নিয়ে নেব কি। তো চলো লাস্ট দুটি রুল দেখে নেই। সো আজকের আলোচনার শেষ দুটি রুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় এইখান থেকে পরীক্ষায় আসে। বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা বাক্যে মেইন ক্লোজ এর থাকলে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত মেইন ক্লোজের দিকে তাকিয়ে, মানে একটা সেন্টেন্স থাকবে এবং সেটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। মানে মোট কথা হচ্ছে দুটি সেন্টেন্স যখন কোনো কনজাংশন দ্বারা যুক্ত হবে। হ্যাঁ, এই যে দেখো ইউ কল, এই একটা সেন্টেন্স, আই উইল গো ইউ একটা সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্স যুক্ত হচ্ছে কি দ্বারা ইফ এই কনজাংশন দিয়ে, তাহলে এইটি হবে একটি ক্লোজ, এইটি হবে আরো একটি ক্লোজ। তো এই জাতীয় সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেনে করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে মেইন ক্লোজের দিকে আমাদের তাকাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা মেইন ক্লোজ কিভাবে চিনব? তো মনে রাখবা যে কনজাংশন যুক্ত ক্লোজটির নাম হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লোজ বা যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লোজ বলবো, আর কনজাংশন ব্যতীত সেন্টেন্সটি বা ক্লোজটির নাম হয়ে যাবে মেইন ক্লোজ। ওকে, তাহলে আমাদের ট্যাগ করতে হবে মূলত মেইন ক্লোজের দিকে তাকিয়ে। যেমন দেখো ইফ ইউ কল, যদি তুমি ডাকো, তার প্রশ্ন হচ্ছে তাহলে কি। এবার এই ক্লোজটির দিকে তাকাও, আই উইল গো, আমি যাব। প্রশ্ন থেকে যাই যে তাহলে কি, যদি তুমি ডাকো তাহলে কি। তো এই যে প্রথম ক্লোজটি দ্বিতীয় ক্লোজের উপর, মানে এটা ছাড়া যে অর্থ প্রকাশ করতে পারতেছে না, এই জন্য এই প্রথম অংশ মানে যুক্ত সেন্টেন্সটির নাম হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই মেইন ক্লোজ হবে আই উইল গো, এইটুকুর উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তীতে এই ট্যাগ কোশ্চেন করতে হবে। আই উইল গো, আমরা জানি উইল হচ্ছে মডেল ভার্ব, এই জন্য আমরা কি নিব, উইলের নেগেটিভ হয়ে যাবে কি ওয়ান্ট এবং পরবর্তী সাবজেক্ট ব্যবহার করব আই। সঠিক উত্তর হবে ওয়ান্ট আই। এরপর দেখো আই ক্যান হেল্প ইউ, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি, অ্যাজ ইউ ওয়ান্ট, যখন তুমি চাও। তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাজ ইউ ওয়ান্ট, এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আই ক্যান হেল্প ইউ এইটুকু হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ক্লজ। তাহলে এই প্রিন্সিপাল বা মেইন ক্লজের দিকে তাকিয়ে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে।
তাহলে কি সঠিক ট্যাগ হয়ে যাবে ক্যান হচ্ছে মডেল ভার্ব, হ্যাঁ মডেল ভার্ব আমরা নিলাম। এর পরবর্তীতে এটি যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ছিল, দ্যাটস ওয়াই আমরা কি করব, ক্যান এর সাথে নট যুক্ত করে দেব ক্যানট, এরপর সাবজেক্ট আই, হ্যাঁ আই চলে আসলো। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্ট আই। তো এক্সেপশন বা ব্যতিক্রম নিয়ম হচ্ছে আই নো ইউ আর আ গুড বয়। তো এই ধরনের সেন্টেন্সে উভয় দিকে তাকে আকর্ষণ করতে পারি। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে বিশেষ করে তিনটি ভার্ব, যেমন নো, বিলিভ আর হচ্ছে থিঙ্ক। তো এই সেন্টেন্স কি আছে, নো আছে না, হ্যাঁ নো আছে। তাহলে আই নো একটি সেন্টেন্স, ইউ আর আ গুড বয় একটি সেন্টেন্স। তাহলে এখানে সেন্টেন্সের সংখ্যা দুইটি। তাহলে আমরা চাইলে এই প্রথম সেন্টেন্স অথবা দ্বিতীয় সেন্টেন্স এই যে কোনো একটির উপর ডিপেন্ড করে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি। সো আমরা যদি প্রথম সেন্টেন্সের উপর ডিপেন্ড করি যে আই নো, তাহলে এটাকে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি আই নো প্রেজেন্ট টেন্স, দ্যাটস ওয়াই আই সাথে যাবে কি ডু, এবং এটি যেহেতু অ্যাফার্মেটিভ ছিল, অ্যাফার্মেটিভ থাকায় আমরা করে দিলাম ডন্ট এবং সাবজেক্ট আই, তো আই চলে আসলো। এবং আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সটার উপর ডিপেন্ড করি তাহলে এটার আর আমরা নিয়ে আসবো আগে আর। তো অ্যাফার্মেটিভ থাকায় আমরা নেগেটিভ করলাম আর এন্ড এবং সাবজেক্ট ছিল ইউ, আমরা এখানে সাবজেক্ট কি বসাবো, ইউ বসাবো। তো তাহলে এই তিনটি ভার্ব একটু স্পেশালি মনে রাখবে, বলা হচ্ছে ট্যাগ উইল বি বোথ সাইড, অর্থাৎ উভয় দিকে তাকিয়ে আমরা এই ধরনের ট্যাগ করতে পারি। 16 নম্বর রুল। সো এখানে বলা হচ্ছে বাক্যের সাবজেক্ট, বিশেষ করে নান অফ, ম্যানি অফ, সাম অফ, মোস্ট অফ, এনি অফ। তো এইগুলা যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে তাদের ট্যাগ হবে পারসন বোঝালে দেই এবং থিং বা বিষয়বস্তু বোঝালে ইট ব্যবহার করব। তো উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। বলা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, দেখো তো মোস্ট অফ বাক্যের সাবজেক্ট কিনা, সাবজেক্ট। দ্য স্টুডেন্টস এরপর আছে না, হ্যাঁ আছে। তাহলে বলা হচ্ছে যে মোস্ট অফ, ম্যানি অফ, সাম অফ, নান অফ, এনি অফ, এইগুলোর পরে যদি পারসন থাকে, হ্যাঁ এই যে মোস্ট অফ এর পরে কি আছে, দ্য স্টুডেন্ট, পারসন কিনা, পারসন, তাহলে এদের ক্ষেত্রে আমরা ট্যাগের জন্য ব্যবহার করব দেই। কেন, পারসনের জন্য বসে কি দেই, আর থিং বা বিষয়ের জন্য বসবে ইট। তো পরবর্তী আরেকটু উদাহরণ দেখো, নান অফ দ্য প্রবলেমস। তো এখানে নান অফ বাকি সাবজেক্ট হিসেবে বসছে এবং এর পরবর্তীতে কি দ্য প্রবলেমস বসছে। তাহলে এই দ্য প্রবলেমস এর বিষয়বস্তু পাচ্ছ বা থিং, তাহলে এটি ট্যাগ হয়ে যাবে প্রথম সেন্টেন্স অনুসারে। এটি যেহেতু পাস্ট টেন্স ছিল নিউ, এই জন্য ব্যবহার করবো কি ডিড, এবং এটি যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, দ্যাটস আমরা এই ডিড এর সাথে নট যুক্ত করে দেবো ডিডেন্ট, এবং এই যে তাই স্টুডেন্ট পারসনকে বোঝানো হচ্ছে এই জন্য ব্যবহার করব দেই। তো এর পরবর্তীতে এখানেও এটি মূলত মডেল ভার্ব ক্যান, তো আমরা ক্যানটাকে আগে নিয়ে আসলাম ক্যান। এবং দেখো নান অফ, তো নান বলতে মূলত এখানে নেগেটিভ অর্থ লুকানো আছে, এই জন্য পরবর্তীতে আর এটাকে আমরা কান্ট করতে পারি না। তো দ্য প্রবলেমস যেহেতু থিংস কে বোঝানো হচ্ছে এই জন্য এর প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করতে পারি। তাহলে এই হচ্ছে মূলত তোমাদের ট্যাগ কোশ্চেনের 16টি রুল। আশা করি এই রুলগুলো তোমরা বেশ কয়েকবার দেখলে এবং সেটি যদি খাতায় নোট করে রাখো তাহলে অবশ্যই এখান থেকে 5-এর মধ্যে 5 পেয়ে যাবে। সো এই জাতীয় ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।